আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে একটা খুব প্রচলিত একটা কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করবো। সেটা হলো, অনেকেই জিজ্ঞাসা করেন যে স্যার, উত্থানজনিত সমস্যার জন্য আসলে বিশ্বব্যাপী কি কি চিকিৎসা পদ্ধতি আছে? আপনি তো সিঙ্গাপুরে আছেন, অথবা ধরেন আপনি ইউকে, আমেরিকা, এইসব জায়গার চিকিৎসাও দেখেছেন। বিশ্বব্যাপী স্বীকৃত চিকিৎসা পদ্ধতি কি কি, এটা একটু জানা সবার জন্য জরুরি। কারণ বাংলাদেশে আসলে অনেক অনেক ধরনের মানে অপ্রচলিত এবং অবৈজ্ঞানিক চিকিৎসা খুব খুব বেশি প্রচলিত আছে। আপনারা যদি বিশ্বব্যাপী কোন কোন পদ্ধতিগুলো প্রচলিত আছে সেগুলো জানেন, তাহলে আপনারা কোনটা গ্রহণযোগ্য বা কোনটা গ্রহণযোগ্য না সেটাই নিজেরা নির্ণয় করতে পারবেন। যে কোনো ইরেকটাইল ডিসফাংশন অথবা উত্থানজনিত সমস্যা যখন প্রথম ডায়াগনোসিস হয়, সর্বপ্রথম হলো তার যেসব রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেই সব রিস্ক ফ্যাক্টরগুলোকে আইডেন্টিফাই করতে হয়। যেমন বয়স একটা রিস্ক ফ্যাক্টর, যদি তার ডায়াবেটিস থাকে, সে যদি স্মোকার হয়, তার ওজন যদি অনেক বেশি থাকে, উচ্চ রক্তচাপ থাকে, তারপরে এরকম আরও কিছু মেটাবলিক ডিসঅর্ডার থাকে, সেইগুলো যদি থাকে অবশ্যই সেগুলোকে কারেকশন করতে হবে। সেগুলোকে কারেকশন করে তারপরে দেখতে হবে যে তার কি কি সমস্যা আছে। ওগুলো কারেকশন করেই বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে 30 থেকে 40% রোগী ভালো হয়ে যায়। তারপরও যারা ভালো হয় না তাদের তো ডেফিনেটিভ চিকিৎসায় যেতে হবে, যে স্পেসিফিক হয়তো ওষুধ অথবা অন্য অন্য চিকিৎসা পদ্ধতি। আমি যদি ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অফ ইউরোলজি ইএইউ এর 2026-এর গাইডলাইনটা দেখি, সেখানে বলা আছে যে লাইফস্টাইল মডিফিকেশনের পরে টোটাল 5 থেকে 6 ক্যাটাগরির চিকিৎসা বিশ্বব্যাপী স্বীকৃত। এর বাইরে তেমন কিছু নাই। সর্বপ্রথম সেখানে আমি যদি লেফট থেকেই শুরু করি, সর্বপ্রথম বাম পাশে সর্বপ্রথম বলা আছে যে ইন্ট্রাক্যাভার্নোসাল ইনজেকশন। সেটা হলো পুরুষাঙ্গের মধ্যে বিভিন্ন ধরনের ইনজেকশন দেওয়া যায়। সবচেয়ে কমনলি প্রচলিত ইনজেকশন যেটা, সেটা হলো প্যাপাভেরিন এবং অ্যালপ্রোস্টাডিল, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ। এগুলো বাজারে বাইমিক্স বা ট্রাইমিক্স নামে পাওয়া যায়। এগুলো অনেকটা যে ইনসুলিন সিরিঞ্জের মতো, যে ছোট ছোট সিরিঞ্জ পাওয়া যায়, ওই রকম সিরিঞ্জে করে অল্প নির্দিষ্ট পরিমাণে ডক্টর সেট করে দেয়, অতটুকু পরিমাণে দিতে হয়। এটা সেম লাইক ইনসুলিন। ধরেন ডায়াবেটিসের রোগীরা যে যারা ইনসুলিন দেয়, তারা তো ঘরে বসে নিজেরাই দেয়। এইটাও হলো সেম, যে স্ত্রী মেলামেশার আগে সেই ইঞ্জেকশনটা তার পুরুষাঙ্গে দিয়ে নেবে, দিলেই তার পুরুষাঙ্গের উত্থান হবে। 2 নম্বর ক্যাটাগরি বলা আছে যে ভ্যাকুয়াম ডিভাইস। ভ্যাকুয়াম ডিভাইস হলো, এটা আমি টেনে গতদিনও কথা বলেছিলাম, যে পুরুষাঙ্গে যাদের রক্ত চলাচল কম, তাদের ক্ষেত্রে ভ্যাকুয়াম ডিভাইসটা রুট অফ দ্য পেনিসে সেট করে দিয়ে আস্তে আস্তে পাম্প করলে পুরুষাঙ্গের মধ্যে ব্লাড ইনফ্লো হতে থাকে এবং ব্লাডটা ট্র্যাপিং হয়ে আস্তে আস্তে ইরেকশন হয়। এটা খুবই কমন, বিশেষ করে আমরা এখানে রোবোটিক প্রোস্টেটেক্টমি করার পর যেসব রোগীদের একটু রিফ্র্যাক্টরি ইরেকটাইল ডিসফাংশন থাকে, তাদের ক্ষেত্রে আমরা ভ্যাকুয়াম ডিভাইসটা প্রিফার করি। 3 নম্বর ক্যাটাগরি বলছে ওরাল থেরাপি, মানে মুখে খাওয়ার ট্যাবলেট। এটার সবচেয়ে কমন যে ক্যাটাগরি একটাই আছে, সেটা বলে PDE5 ইনহিবিটর, মানে ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর 5 যেটা আছে বাজারে, সেটা সিলডেনাফিল, টাডানাফিল, এইসব গ্রুপের যে ওষুধগুলো আছে এইগুলো খাওয়া যেতে পারে। কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যারা হার্টের জন্য গ্লিসারাল ট্রাইনাইট্রেট গ্রুপের ওষুধ খাচ্ছেন, ভেসোডাইলেটর, অবশ্যই তারা এই ওষুধ বর্জন করবেন। কারণ দুইটা যদি আপনার একই সাথে খেয়ে ফেলেন, তাহলে ধরে নিতে পারেন যে কোনো সময় নিশ্চিত মৃত্যু। এটা খুবই খুবই বিপজ্জনক। 3 নম্বর ক্যাটাগরিকে বলেছে যে ইন্ট্রাইউরেথ্রাল অ্যালপ্রোস্টাডিল, এটা প্রস্রাবের রাস্তা দিয়ে দিতে হয়। এই ইন্ট্রাইউরেথ্রাল অ্যালপ্রোস্টাডিলটাও অনেক সময় দেখা গেল অনেক রোগীদের ক্ষেত্রে ভালো কাজ করে, এবং এটা অনেকটা নন ইনভেসিভ, মানে প্রস্রাবের রাস্তায় ওষুধ দেওয়ার মতো অবস্থা আর কি। আর তারপরের ক্যাটাগরিটাকে বলছে যে যাদেরকে ভাস্কুলোজেনিক, মানে রক্তনালীর সমস্যা আছে, তাদের ক্ষেত্রে একটা চিকিৎসা পদ্ধতি রিসেন্টলি মানে এসেছে, সেটা হলো যে শক ওয়েভ থেরাপি। এটা লো ইন্টেন্সিটি শক ওয়েভ থেরাপি বলা হয়। এটার ক্ষেত্রে বেশ কিছু পয়েন্ট বলা আছে, যে এই থেরাপিউটিক আউটকামের ক্ষেত্রে অবশ্যই রোগীকে বুঝতে হবে যে এটা আসলে কাজ করবে কিনা, বা এটার আউটকাম কেমন, বা এটা কতদিন পর্যন্ত এর কার্যকারিতা থাকে। 2 নম্বর হলো, এটা দেখা গেল যে সাইড ইফেক্টগুলো যেগুলো হয় সেগুলো পেশেন্ট মেনে নেবে কিনা, অথবা ট্রিটমেন্ট রিলেটেড স্যাটিসফ্যাকশনগুলো তার জন্য আদৌ অ্যাডুকুয়েট কিনা, সেইগুলো যদি ঠিক থাকে দেন ওকে, আর যদি না থাকে তাহলে পরবর্তী ধাপের চিকিৎসা যেতে হবে। আগে যে চিকিৎসা পদ্ধতিগুলো বললাম 4 থেকে 5টা, তার পাশে মানে শকওয়েভ থেরাপি, এই সবগুলোই যদি ফেল করে এবং সে যদি প্রমাণিত হয় যে না, তার ভাস্কুলোজেনিক ইরেকটাইল ডিসফাংশন আছে এবং সেটা এত সিভিয়ার পর্যায়ে যেটা আদার সব কিছু ফেল করেছে, আদার যখন সব কিছু ফেল করেছে এটা প্রমাণিত হয়, তারপরে হলো ফাইনাল ট্রিটমেন্ট অপশন, সেটা হলো পেনাইল প্রস্থেসিস ট্রিটমেন্ট। পেনাইল প্রস্থেসিস নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন যে আসলে পেনাইল প্রস্থেসিসগুলো কত ধরনের হয়, বা এটা কাদের ক্ষেত্রে করা হয়, কি কি ধরনের সাইড এফেক্ট হয়। পেনাইল প্রস্থেসিস জিনিসটা শুধুমাত্র মানে করে ফেললাম, বা কেউ বলছে, কারো কাছে ডাক্তারের কাছে গেছি, সে আমারে বলছে পেনাইল প্রস্থেসিস করে ফেলেন, এটা ভালো কাজ দেবে, এটা না। এটা ভয়ঙ্কর রকমের একটা বড় ডিসিশন এটা লাইফের জন্য। আপনার কোনো কারণে 19 থেকে 20 হলে
তাহলে আপনার ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসা বাদ আপনি তখন ইনফেকশন এবং অন্যান্য কমপ্লিকেশন চিকিৎসা করতে করতে যান শেষ হয়ে যাবে। আর এটা যদি একবার ফেল করে তার মানে সারা জীবনের জন্য আপনি মানে আপনার যে মানে উত্থানের সমস্যা সেটাকে আপনি পার্মানেন্ট করে ফেললেন এবং আর কোনো চিকিৎসা পদ্ধতি হাতে রইল না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। এইগুলাই হলো মূলত চিকিৎসা পদ্ধতি। এর বাইরে যে আমাদের বাংলাদেশে বিভিন্ন বাটপাররা পিশট টিশট এগুলো দেয়, এগুলো কোথাও কোনো গাইডলাইনের মধ্যে নাই বা অথবা এটা কোনো প্রমাণিতও না। সুতরাং যারা এগুলো দেয় এগুলো হলো মানে ভণ্ডামি এবং মানে আর্থিক মানে লাভের আশায় দিচ্ছে, সেটা আপনার কোনো লাভের জন্য না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।